Assalamu alaikum, dear student. This is Ariful Islam Khan, lecturer, Department of English, Milestone College. Today I will talk about right form of verb. Before starting the class, I want to remember you, stay home, stay safe. আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই বাসায় থাকব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রুলসগুলো আছে, যে ইনস্ট্রাকশনসগুলো আছে, আমরা এগুলোকে ফলো করব। হেলথ রুলসগুলো নিজেরা সেফ থাকবো এবং অন্যদেরকেও সেফ থাকার সুযোগ করে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে ফিরে আসি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব অনেকগুলো রুলস ইনক্লুড করে, যে রুলসগুলো গ্রামারের অন্যান্য পার্টগুলোতে সেম ওয়েতে আমরা ব্যবহার করে থাকি। এই রুলসগুলোই আমরা আজকে আলোচনা করব। মোস্ট কমন 10টা রুলস, যেগুলো বিভিন্ন সালে বারবার রিপিটিশন হয়ে আমাদের কোশ্চেন প্যাটার্নে এসেছে। এই রুলসগুলি হচ্ছে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ভার্বের কিছু কমন ফর্ম সম্পর্কে জেনে নিই। যে এখানে আমি 6টা ফর্ম লিখেছি, যে 6টা ফর্ম খুব বেশি ব্যবহৃত হয় বা আমরা এই 6টা ফর্ম খুব বেশি দেখি আমাদের ভার্বের এক্সারসাইজের প্যাটার্নে। জেনে নিই। প্রথম প্যাটার্ন হচ্ছে বেস ফর্ম। ভার্বের বেস ফর্মটা আমরা এটাকে B1 হিসেবে জানি। তারপরে বেস ফর্ম আমরা এখানে একটা ভার্ব লিখেছি, দুইটা ভার্ব লিখেছি, ইট, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এরপরে আমরা আসি ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। এটা এই ফর্মটা হচ্ছে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি নরমালি। দেখো, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। থার্ড ফর্ম এটা আসি আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভার্ব 3 হিসেবেও আমরা চিনে থাকি। আমরা নরমালি পারফেক্ট টেন্সে এই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সব পারফেক্ট হচ্ছে নরমালি আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মের এই ফরম্যাটটা, ভার্বের এই ফরম্যাটটা আমরা ব্যবহার করি। তারপরে আসে হচ্ছে জেরান্ড ফর্ম। যখন ভার্বের সাথে আইএনজি বসায়, আমরা আইএনজি যুক্ত করি। আমরা এই ধরনের প্যাটার্নকে, যেমন ইটের সাথে আমরা আইএনজি ব্যবহার করেছি, গো এর সাথে হচ্ছে আইএনজি ব্যবহার করেছি, এই প্যাটার্নকে আমরা হচ্ছে জেরান্ড ফর্ম হিসাবে চিনি। তাহলে প্রথম থেকে আমরা আবার দেখি। ভার্ব B1 হচ্ছে ইট, B2 হচ্ছে এট, B3 হচ্ছে ইটেন এবং ভার্ব জেরান্ড হচ্ছে আমরা চিনলাম হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, যেমন ইটিং, যেমন গোয়িং। তারপরে আসি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, যে ভার্বের আগে টু বলবে, টু প্লাস B1 এবং টু এর পরে আমরা নরমালি জানি টু এর পরে টু একটা প্রিপজিশন, এর পরে আমরা নরমালি হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি, যেমন টু ইট, টু গো। এরপরে 6 নম্বরে আমরা দেখি এস বা ইএস। তা আমরা এই প্যাটার্নটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর একক নাম হয়, একজন সিঙ্গেল পারসন বা বস্তুকে বোঝাবে, তখন আমরা ভার্বের শেষে হচ্ছে এস বা ইএস বসাই। তাহলে এইগুলো আমরা হচ্ছে প্যাটার্নগুলো সম্পর্কে, এই 6টা প্যাটার্নগুলো সম্পর্কে জেনে নিলাম। কারণ এই প্যাটার্নগুলোর ভেরিয়েশনগুলোই হচ্ছে আমরা এক্সারসাইজের ভিন্ন ভিন্ন অংশে ব্যবহার করে থাকব রুলস অনুযায়ী। তাহলে এবার আমরা প্রথমে 10টা রুলস, আমরা খুব কমন 10টা রুলস আজকে আলোচনা করব। যে 10টা রুলস আলোচনা করলে আমি আশা করি অন্যান্য রুলসগুলো এর ভেতরে চলে আসবে এবং তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার রুলসে চলে আসছি। আমরা রুলসগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথম যে রুলটা নিয়ে কথা বলবো, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের একেবারে টেন্সের প্রথম যে রুলটা, সেটা নিয়ে কথা বলছি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কখন হবে এই বিষয়টা আমরা একটু মাথায় রাখি। যখন এই ধরনের শব্দ দেখবো কোনো সেন্টেন্স আছে, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, নিয়মিত অভ্যাস বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, এই ধরনের শব্দ যখন আমরা কোনো সেন্টেন্সে পাবো, তাহলে আমরা ডেফিনেটলি ধরে নিব ওই সেন্টেন্সের ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে তোমরা দেখো, এই যে এইখানে শি সামটাইমস ভিজিট মি, এখানে আমরা তাহলে ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো। তো প্রেজেন্ট ফর্মে রাখবো। এবার প্রেজেন্ট ফর্মে রাখলে আমাদের এখানে হবে না, কারণ আমরা আরেকটা রুলস জানি, প্রেজেন্ট ফর্মে যখন ভার্ব হবে সাবজেক্টটাকে আমরা খেয়াল করতে হবে, সাবজেক্টটা কোন পার্সনে আছে। যদি থার্ড পার্সনে থাকে, থার্ড পার্সনে থাকলে আমরা কি করব, এই থার্ড পার্সনে থাকার কারণে আমরা এই ভার্বের সাথে এস বা ইএস বসাইতে হয়। তাহলে আমরা ভিজিটের সাথে এস ব্যবহৃত হবে, তাহলে আমরা এটার সাথে কি বসাবো, ভিজিটস বসাবো। আমাদের অ্যান্সার হয়ে গেল কি, সামটাইমস থাকার কারণে আমরা ধরে নিলাম সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর শি থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার
হি শি ইট এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমরা ভার্বের সাথে কি বসাইতে হয়? অ্যাজ বা ইএস বসাইতে হয়। যেহেতু ভিজিটের সাথে হচ্ছে অ্যাজ ব্যবহৃত হবে, আমরা অ্যাজ ব্যবহার করেছি। যে ভার্বের শেষে উ থাকে সেটার সাথে আমরা হচ্ছে ইএস ব্যবহার করি। আর যখন দেখব যে না উ ছাড়া অন্য কিছু আছে, কনসোনেন্টের অন্য ফরম্যাটগুলো আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি করব? অ্যাজ ব্যবহার করব। যেমন আমরা লিখেছি হচ্ছে শি সামটাইমস ভিজিটস মি। পরের রুলসটাতে আমরা আসি। রুল নাম্বার 2, ইউজ অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার করব? যখন কোনো সেন্টেন্সে আমরা এই ধরনের শব্দ পাবো, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, ওয়ান্স, এইরকম শব্দ যদি কোনো সেন্টেন্স আমরা খুঁজে পাই, তাহলে আমরা ডেফিনেটলি ধরে নিব ওই সেন্টেন্সের ভার্ব কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা ওয়ান্স আই মিট লিখেছি, এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা সঠিক ফর্মেটটা কি হবে? এখানে আমরা মেট লিখব। মেটের ফার্স্ট ফর্ম হচ্ছে মেট, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লজ, এটা হচ্ছে আমাদের সঠিক ফরম্যাট। তাহলে ওয়ান্স আই মেট উইথ হিম। রুল 3 তে আসি। আমরা হচ্ছে ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখব যখন কোনো সেন্টেন্সে নাও থাকবে, এট দিস মোমেন্ট থাকবে, গ্রাজুয়ালি থাকবে, ডে বাই ডে থাকবে, এই ধরনের শব্দগুলো যখন বা ফ্রেজগুলো যখন আমরা কোনো সেন্টেন্সে পাবো, তাহলে হচ্ছে ওই সেন্টেন্সের ভার্ব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখব। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে এম, ইজ, আর, এখান তিনটা থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসবে এবং পরবর্তী ভার্ব আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা দেখি আই এর পরে এখানে আমরা কি আই এর সাথে কি বসাইতে হবে? এম বসাইতে হবে, এবং এই যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে এটা সঠিক ফরম্যাট হবে এম ওয়ার্কিং ভার্বের। তাহলে আমি প্রথমে ছিল শুধু ওয়ার্ক, আমরা এটা সঠিক ফরম্যাট লিখেছি হচ্ছে আই এম ওয়ার্কিং নাও। তাহলে ঠিক এইভাবে রুলসকে ফলো করে করে আমরা হচ্ছে ভার্বের ফরম্যাটগুলোকে ঠিক করব এক্সারসাইজ করার সময়। তাহলে প্রথম রুলটা আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করলাম। আমরা বললাম হচ্ছে এই শব্দগুলো হচ্ছে যে সেন্টেন্সে থাকবে তার ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, এবং ইনডিফিনিট হওয়া মানে হচ্ছে ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সাবজেক্টটা কোন ফরম্যাটে আছে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এরপরে যে রুলটা পড়লাম, ইউজ অফ পাস্ট ইনডিফিনিট টেন্স, ইয়েস্টারডে, এগো, লাস্ট, ওয়ান্স, এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে, তাহলে হচ্ছে ওই সেন্টেন্সের ভার্বটা আমরা পাস্ট ফর্মে রাখবো। এই কারণে আমরা মিড থেকে ভার্বটা পাস্ট ফর্মে মেটে নিয়ে এসেছি। তারপরে থার্ড যে রুলটা পড়েছি আমরা, নাও এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে থাকলে আমরা ওই সেন্টেন্সের ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আ ভার্ব আইএনজি, সেই কারণে আমরা আই এর সাথে এম ব্যবহার করেছি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, আই এম ওয়ার্কিং নাও। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমরা রুল নাম্বার 4 এ আসি, ইউজ অফ পার্টিসিপল এবং জেরান্ড। ইউজ অফ পার্টিসিপল এবং জেরান্ড। পার্টিসিপল এবং জেরান্ডের কমন যে বিষয়টা আমরা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। ব্যবহারগত দিক থেকে পার্টিসিপল এবং জেরান্ড ভিন্ন ভিন্ন অংশে ব্যবহৃত হয়, তবে আমরা এইটুকু মনে রাখবো কমনলি যে পার্টিসিপল এবং জেরান্ড বলতে বোঝানো হয় ভার্বের সাথে আইএনজি। এবং এইখানে আমি দুইটা পয়েন্ট মনে রাখার জন্য বলবো, শুরুতে ভার্ব থাকলে হচ্ছে আমরা এই আইএনজি যুক্ত ভার্ব বসাবো। সেন্টেন্সে দুটি ভার্ব হলে পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি। যে একটা এক্সাম্পল আমরা শুরু করেছি, রান ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। এই সেন্টেন্সটির প্রথম যে অংশটা, যে খালি অংশটা, এখানে একটা ভার্ব বসলে এই ভার্বটা আমরা আইএনজি যুক্ত বসাবো। এটাই হচ্ছে আমাদের রুলস আমাদেরকে বলছে। তাইলে আমরা এখানে রানকে আমরা কি করে ফেলবো? রানিং করে ফেলবো। রানিং ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। পরবর্তী যে রুলটা, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে, এখানে স এসেছে, এরপরে আমরা আরেকটা ভার্বকে হচ্ছে খালি করে বসাবো। এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব? পরবর্তী যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আমরা কি করতে হবে? আইএনজি বসাই দিতে হবে। তাহলে হচ্ছে এই রুলসটা আমরা মনে রাখবো, এটা খুব বেশি আসে, এটা গুরুত্বপূর্ণ একটি রুলস। আমরা এটা মাথায় রাখবো যে যখন শুরুতে খালি থাকবে তখন হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব বসাবো, আবার যখন একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। তবে খেয়াল রাখতে হবে যাতে উদ্দেশ্য না বোঝায়। যদি কোনো সেন্টেন্সে আরেকটা ভার্ব আসে পরবর্তীতে এবং সেটা উদ্দেশ্য বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে টু ব্যবহার করি। যেমন আই স্টাডি হার্ড টু গেইন এ প্লাস। এইখানে আমরা হচ্ছে গেইনিং কথাটা ব্যবহার করিনি, টু গেইন। এটা একটা উদ্দেশ্য, আমি বেশি করে পড়ছি কিসের জন্য? এ প্লাস পাওয়ার জন্য। সেজন্য উদ্দেশ্য যখন বসাবে আমরা খেয়াল করব ওই সেন্টেন্সের পরবর্তী ভার্বের সাথে আমরা টু বসাবো, আর নয় সাধারণভাবে আমরা সেকেন্ড ভার্বের সাথে হচ্ছে আইএনজি বসাবো।
আমরা এবার রুল নাম্বার 5 এ চলে আসি, ইউজ অফ পেসিভ ভয়েস। এই রুলটা খুব বেশি আসে এবং এই ধরনের প্যাটার্ন এক্সারসাইজ অথবা কোশ্চেন প্যাটার্ন বেশি আমরা আমাদের বুট কোশ্চেনগুলো পর্যালোচনা করলে পাই। তাহলে হচ্ছে আমরা দেখি এখানে কিভাবে আমরা এটা বুঝবো বা কিভাবে এই ধরনের প্যাটার্ন আমরা সলভ করব। দেখি পেসিভ ভয়েসের ক্ষেত্রে পেসিভ ভয়েস যখন আমরা করব তাহলে সব পেসিভ ভয়েসের ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। সব পেসিভ ভয়েসের ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্মে। এখানে আমরা খেয়াল করি পেসিভ ভয়েসের সাধারণ যে প্যাটার্নটা সেটা হচ্ছে বি ভার্ব যখন আমরা বসাবো, অ্যামিজার বা ওয়াজার বসাবো, তারপরে হচ্ছে আমরা ভার্ব 3 ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তারপরে যদি মডাল অক্সিলারি থাকে, মডাল ভার্ব থাকে, তারপরে আমরা হচ্ছে বি বসা, তারপরে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করে থাকি। তাহলে এই দুটো কমন প্যাটার্ন আছে যে বি ভার্বের পরে ভার্ব আসলে পাস্ট পার্টিসিপল ফর্মে এবং মডাল অক্সিলারি আসলে তারপরে একটা বি যুক্ত হবে, তারপরে হচ্ছে ভার্বটা থার্ড ফর্মে ব্যবহৃত হবে। এখানে আমরা एग्जांपलটা দেখি, দ্য পেন স্টিল ইয়েস্টারডে। আর পেসিভ কোন সেন্টেন্সটা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এই एग्जांपलটার দিকে খেয়াল করলে বুঝবো। আমরা পেসিভ করতে হবে কোন ভার্বটাকে বা কোন ভার্বের এই খালি অংশটাকে আমরা পেসিভ ফরম্যাট দিয়ে ফিল আপ করতে হবে, সলভ করতে হবে। এটা কিভাবে বুঝবো এটা আমরা দেখি। যখন দেখবো যে এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তার কাজ করার ক্ষমতা নেই, সে কাজ করতে পারে না, তাহলে যদি সাবজেক্ট কাজ করার ক্ষমতা না রাখে এবং তার কাজ করার ক্ষমতা না থাকে তাহলে পরবর্তী ভার্ব পেসিভ ফরম্যাটে হবে। তাহলে আমরা পেনের সাথে এখানে একটা পেনের পরে আমরা হচ্ছে রুলস অনুযায়ী হচ্ছে বি ভার্ব বসাবো, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা দেখি দ্য পেন স্টিল ইয়েস্টারডে। এখানে আমরা আরেকটা রুলস পেয়ে গেছি, ইয়েস্টারডে যেখানে থাকবে সেখানে ভার্বটা পাস্ট ফর্মে ব্যবহৃত হবে। তাহলে পাস্ট ফর্মে যে বি ভার্ব আছে সেগুলো কি ওয়াজ এবং ওয়্যার, পেনের সাথে ব্যবহৃত হবে ওয়াজ। তাহলে আমরা পেলাম হচ্ছে ওয়াজ। আর এখানে স্টিল ভার্বটা আছে, এটা থার্ড ফর্ম হচ্ছে স্টোলেন। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে স্টোলেন। তাহলে আমরা এই অংশটাতে দেখি দ্য পেন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এই স্টিল ভার্বটাকে আমরা পেসিভ ফর্মে কিভাবে নিলাম? বি ভার্ব যুক্ত করে তারপরে ভার্বের থার্ড ফর্মে নিয়ে গেলাম। The pen was stolen yesterday. এরপরে যে আমরা দেখি the book, the book এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই ইনঅ্যাক্টিভ সাবজেক্ট যদি থাকে পরবর্তী ভার্বকে আমরা পেসিভ করি। তাহলে the book will, এখানে হচ্ছে আমরা মডাল ভার্ব এসেছে, মডাল ভার্ব আসলে আমরা অতিরিক্ত একটা বি যুক্ত করব, তাহলে হচ্ছে will be। এই সেলের ফার্স্ট ফর্ম হচ্ছে sold। তাহলে আমরা এটার অ্যানসার পাবো কি? the book will be sold at a cheap rate। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব যে প্রথমে যখন এই ধরনের পেসিভ ফরম্যাট দেখবো, সাবজেক্টটাকে ইনঅ্যাক্টিভ দেখবো, তাহলে হচ্ছে আমরা কি করব? ভার্বটাকে পেসিভ ফরম্যাটে নিতে হবে। পেসিভ ফরম্যাটে নেওয়ার জন্য আমরা খেয়াল করব যেটা কোন টেন্সে আছে, ওই টেন্স অনুযায়ী বি ভার্ব বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আর মডাল থাকলে শুড, মাস্ট, এই ধরনের হ্যাভ টু, হ্যাজ টু, এই ধরনের মডেলস থাকলে আমরা মডেলসের পর একটা বি যুক্ত করব এবং এই ভার্বটাকে থার্ড ফর্মে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার রুল 6 এ আসি, ইউজ অফ মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি। আমরা জেনারেলি জানি, সাধারণত জানি এই বিষয়টা যে মোডাল অক্সিলারির পরে ভার্বগুলো ভার্ব সবসময় বেস ফর্ম হবে। তো প্রথমে আমরা জেনে নিই মোডাল অক্সিলারিগুলো কি কি। হ্যাভ টু, হ্যাজ টু, মে, মাইট, মাস্ট, উড, কুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারিগুলোর পরে আমরা যখন কোনো ভার্ব প্লেস করব তাহলে এই ভার্বটা সবসময় বেস ফর্ম হবে। আমরা এখানে দেখি ফাইনালি শি হ্যাজ টু ফেস লেখা আছে, তাহলে ফেসকে আমরা ফেসের ফরম্যাটে রেখে দিব। একটু আগে যে রুলটা পড়েছিলাম রুল 5 এ আমরা পেসিভ ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা খেয়াল করব হচ্ছে সাবজেক্ট নিয়ে, দ্য প্রবলেম। এই সাবজেক্টটা যখন ইনঅ্যাক্টিভ, প্রবলেম কোন, এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, সে নিজে কোনো কাজ করতে পারবে না, তাকে করতে হবে বা সলভ করতে হবে, কেউ না কেউ এই সাবজেক্টের উপরে কাজ করতে হবে। এই জন্য এই সাবজেক্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, দ্য প্রবলেম। এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করেছি মডাল অক্সিলারি এবং এখানে হচ্ছে বি ব্যবহার করতে হবে আমাদেরকে অবশ্যই, এবং এরপরে যে ভার্বটা থাকবে সলভড, এই ভার্বটা সবসময় বি তে হবে। তাহলে বি যুক্ত করে ওই ভার্বটাকে আমরা থার্ড ফর্মে রাখবো ইমিডিয়েটলি। তাহলে দ্য প্রবলেম মাস্ট বি সলভড ইমিডিয়েটলি। এই পেসিভ ফরম্যাটটা আমরা মাথায় রাখবো এবং নরমাল ফরম্যাটে যখন ব্যবহৃত হবে তখন ওই ভার্বটা তার বেস ফর্মে ব্যবহৃত হবে। পরের রুলটাতে আসি, রুল 7, ইউজ অফ প্রিপজিশন। আমরা সাধারণত জানি প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব আসবে তাহলে হচ্ছে ওই ভার্বের ফর্মটা আইএনজি যুক্ত হয়ে যাবে। আমরা এইভাবে দেখি, শি ওয়ার্কস
ফর, এখানে ফর হচ্ছে প্রিপজিশন এবং এর পরে আর্ন হচ্ছে আমরা লিখেছি এখানে, এটা একটা ভার্ব। এই যখন আমরা প্রিপজিশনের পরে কোনো ভার্ব ব্যবহার করব তাহলে হচ্ছে ওই ভার্বের ফরম্যাটটা আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা এই আর্নকে আমরা কি বানিয়ে ফেলবো, আর্নিং বানিয়ে ফেলবো। তাহলে she works for earning fame, এখানে হচ্ছে আমরা প্রিপজিশন পেয়েছি ফর। এভাবে অন্যান্য প্রিপজিশন গুলোর পরেও যখন কোনো ভার্ব আসবে, উইথ এর পরে কোনো ভার্ব আসবে, উইদাউট এর পরে কোনো ভার্ব আসবে, তখন আমরা ওই ভার্বের ফরম্যাট গুলোকে আইএনজি যুক্ত করব। এরপরে যে রুলটা আসে যে এক্সেপ্ট টু, যে প্রিপজিশন এরপরে যখন ভার্ব আসবে আমরা আইএনজি ব্যবহার করব, তবে এক্সেপ্ট টু, টু কে ব্যতীত রেখে। টু এর পরে ভার্বের তাহলে কোন ফর্ম ব্যবহৃত হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আমি যদি বলি যে আই ওয়ান্ট টু ডু ইট, তাহলে টু এর পরে আমরা এখানে কি ব্যবহার করেছি, টু এর পরে আমরা হচ্ছে ডু ব্যবহার করেছি। এরপরে আমরা আসি, তবে কিছু টু আছে যে টু গুলোর পরে হচ্ছে আমরা বেস ফর্ম ব্যবহার করি না। এখানে কিছু ফ্রেজ আমি লিখেছি, এই ফ্রেজগুলোর পরে নরমালি হচ্ছে আমরা বেস ফর্ম ব্যবহার করি না, আমরা আইএনজি ফর্ম ব্যবহার করি। তাহলে কি কি, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু। তাহলে এই রুলস গুলোর পরে আমরা সব সময় আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করি। আমরা एग्जांपलটা দেখি, দে কেম উইথ এ ভিউ টু, এখানে ফিনিশ ব্যবহার করেছি, তাহলে হচ্ছে আমরা ফিনিশের সাথে এখানে কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব, ফিনিশিং। ফিনিশিং ইট, তাহলে হচ্ছে আমরা এই ফিনিশ ভার্বটাকে আইএনজি করে ফেলছি, কারণ উইথ এ ভিউ টু পরে আসছে। এই ফ্রেজগুলোর পরে যখন কোনো ভার্ব আসে এবং এই সবগুলো প্রেজেন্ট শেষে আমরা দেখছি টু আছে এবং এই টু এর পরে আইএনজি বসবে। বাট ইন নরমাল সেন্স বা জেনারেল সেন্স আমরা হচ্ছে কি করব, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রুল 8 এ চলে আসি এবার, ইউজ অফ প্যারালেলিজম। এই প্যারালাল বিষয়টা হচ্ছে দুই পাশের সমান্তরাল থাকবে, একই রকম থাকে। আমরা এখানে কিছু কানেক্টর লিখেছি, এন্ড, বাট, অর। এই কানেক্টর গুলো দিয়ে যদি আমরা দুইটা ভার্বকে কানেক্ট করি, তখন এন্ড এর আগে বা বাট এর আগে অথবা অর এর আগে যে ফরম্যাটে থাকবে এন্ড এর পরেও ভার্বের সেই একই রকম ফরম্যাটটা বসবে। আমরা एग्जांपलটা খেয়াল করি, দে গট ইট, এখানে পাস্ট ফর্মে আছে। আমরা এন্ড এর পরে যখন এই পোস্ট ভার্বটাকে রাইট ফরম্যাটে লিখতে যাব অথবা রাইট ফর্ম অফ ভার্ব লিখতে চাইবো, তখন হচ্ছে আমাদেরকে এই পরের ভার্বটা আগেরটাকে ফলো করে একই রকম হবে। এটা পাস্ট টেন্সে আছে, ওইটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে আমরা পোস্টেড লিখবো হচ্ছে পোস্টেড, পোস্টেড। তাহলে হচ্ছে এই প্যারালাল বিষয়টা আমরা মাথায় রাখবো। কানেক্টরস, এই এন্ড, বাট, অর, এই ধরনের কানেক্টরস দিয়ে যখন আমরা দুইটা ভার্বকে কানেক্ট করব, তাহলে আগের ফরম্যাটটা যেই টেন্সে থাকবে আমরা পরের ফরম্যাটটাকেও ওই টেন্সেই নিব। রুল 9 এ আসি আমরা, ইউজ অফ কন্ডিশনাল। আমরা কন্ডিশনালি আগে কথা বলেছিলাম আগের লেকচারে। কন্ডিশনাল শর্ত জুড়ে দিবে এই ধরনের সেন্টেন্স, আর এই সেন্টেন্সগুলো আমরা ইফ দিয়ে লিখি সব সময়। এই ইফ যুক্ত সেন্টেন্সগুলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা খেয়াল করব ইফ ক্লোজটা কোন টেন্সে আছে। ইফ প্রেজেন্ট টেন্সে যদি থাকে, ইফ ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা পরবর্তী ক্লোজের ভার্বটা যখন বসাবো তখন হচ্ছে উইল বা ক্যান এই ধরনের মডাল বসানোর পরে ভার্বটা বেস ফর্মে বসাবো। ইফ পাস্ট ইনডিফিনিট হলে প্রথম ক্লোজটা, ইফ ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী ভার্বটা আমরা উড, কুড বসানোর পরে ভার্বটা বসাবো, সেটা ভার্বটাও প্রেজেন্ট ফর্মে হবে বা বেস ফর্মে হবে। ইফ পাস্ট পারফেক্ট হলে, ইফ ক্লোজটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখি বা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, তার পরবর্তী ক্লোজের ভার্বটা হবে কি উড হ্যাভ এবং কুড হ্যাভ যুক্ত হয়ে থার্ড ফর্মে, পাস্ট পার্টিসিপল ফর্মে। আমরা এখানে একটা एग्जांपल দেখি, ইফ শি রিডস, এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে ইফ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, তাহলে হচ্ছে পরবর্তী ভার্বটা আমাদের উইল বা ক্যান যুক্ত হয়ে ভার্বটা বেস ফর্মে হবে। তাহলে হচ্ছে আমরা এই নো এর সাথে আমরা এখন কি ব্যবহার করতে হবে, উইল ব্যবহার করতে হবে। শি উইল নো মি, এটা। এখন আমরা যদি এই অংশটা ইফ ক্লোজটাকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি, ইফ শি রেড দিস বুক, পাস্ট টেন্সে রাখলে পরবর্তী ভার্বের আগে আমাদেরকে এই উইলটা যেখানে ব্যবহার করেছি, আমরা এখন এই উইলের অংশটাতে আমরা ব্যবহার করব হচ্ছে উড, উড অথবা কুড ব্যবহার করে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখবো। তাহলে এটা এভাবে হবে, ইফ শি রেড দিস বুক শি উড নো মি।
তারপরে লাস্টের রুলটা আমরা দেখি, ইফ পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে হচ্ছে এই ভার্বটা যদি পাস্ট পারফেক্টে চলে আসে, এই ইফ ক্লোজটা যদি পাস্ট পারফেক্টে হয়, এরকম হ্যাডের পরে যখন ভার্ব আসবে, ইফ শি হ্যাড রেড দিস বুক, তাহলে হচ্ছে ইফ ক্লোজটা পাস্ট পারফেক্ট ফরম্যাটটা আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা পরবর্তী ক্লোজে উড হ্যাভ বা কুড হ্যাভ ব্যবহার করব, একটা হ্যাভ যুক্ত করতে হবে, এবং এইখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা থার্ড ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কন্ডিশনালের এই ফরম্যাটটা আমরা রাইট ফর্ম ভার্ব এক্সারসাইজে প্রায় পেয়ে থাকি, এবং এগুলো খুব ইজিলি আমরা বুঝতে পারবো যদি এই ফরম্যাটগুলো মাথায় থাকে। শিক্ষার্থী, আমরা লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। রুল 10, আমরা 10 নম্বর রুলটা পড়ব। 10 নম্বর রুলটা হচ্ছে আমাদের ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট অথবা ইউজ অফ পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স আমরা হেড দিয়েও পারফেক্ট টেন্স লিখি, হ্যাভ হ্যাজ। হেড যখন ব্যবহার করি তখন হচ্ছে পাস্ট পারফেক্টে ব্যবহার করব, আর হ্যাভ হ্যাজ ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা যখন ব্যবহার করব রিসেন্টলি, অলরেডি, জাস্ট, ইয়েট, এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের ভার্বটা আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখব। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? হ্যাভ হ্যাজ এর পরে, এই হ্যাভ হ্যাজ এর পরে পরবর্তী ভার্বটা আমরা থার্ড ফর্মে রাখবো। তাহলে আই রিসেন্টলি ডু ইট, এই জায়গাতে আমরা রিসেন্টলি এই শব্দটা পেলাম। আমরা জানি রিসেন্টলি থাকলে এই সেন্টেন্সের ভার্বটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। তাহলে হচ্ছে আই এর উপর আমরা একটা হ্যাভ বসাইতে হবে, এবং এই রিসেন্টলিটা নিয়ে আসলাম, এবং এই ডু এর, যেহেতু হ্যাভ এর পরে ভার্বটা থার্ড ফর্মে বসাইতে হয়, তাহলে আমরা হচ্ছে ডু এর থার্ড ফর্ম ডান ব্যবহার করেছি। আই হ্যাভ রিসেন্টলি ডান ইট, আমাদের সঠিক সেন্টেন্সটা হবে এইভাবে। আই রিসেন্টলি ডু ইট ছিল, আমরা সঠিকভাবে লিখবো এভাবে, আই হ্যাভ রিসেন্টলি ডান। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। যেভাবেই হ্যাভ থাকুক না কেন সেন্টেন্সে, এরকম হইতে পারে হ্যাভিং, হ্যাভিং, এরকম হইতে পারে এঙ্গেজ, এঙ্গেজ, আই ডিড ইট। ওকে, এইখানে আমরা একটা ভার্ব পেয়েছি, হ্যাভ এর পরে আসছে। হ্যাভ এর পরে ভার্ব যেরকম ভাবেই থাকুক না কেন, আমরা এই ভার্বটাকে সবসময় বি3 তে রাখবো, পাস্ট পার্টিসিপল ফরম্যাটে রাখবো। হ্যাভ এর পরে যখন কোনো ভার্ব আসবে তখন হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল ফরম্যাটে রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আরেকটা কমন বিষয়, হ্যাভ এবং বি এই দুটো একসাথে মাথায় মনে রাখা যাবে ভালোভাবে, যে যখন আমরা দেখবো হ্যাভ অথবা বি আছে কোথাও, বি এর পরেও ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, হ্যাভ এর পরে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তাহলে আমরা 10টা রুলস অলরেডি শেষ করে ফেলেছি। আমরা এবার একটা এক্সারসাইজ করব, এক্সারসাইজটা করে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা প্র্যাকটিস করব। এখন যে কোনো প্যাসেজ কমপ্লিট করার আগে আমরা দেখে নিব প্রথমে আমাদের অপশন কি দেওয়া আছে। আমরা দেখছি এখানে আমাদেরকে অপশন দেওয়া আছে মেক, ইনফ্লুয়েন্স এন্ড রিচ, লিভ, রিকলেক্ট, ডু, হ্যাভ, প্রডিউস, ব্রিং, রিপ্লেস, পে। অপশনগুলো দেখে নেওয়ার অর্থ হচ্ছে আমরা যদি কোনো শব্দের অর্থ না জানি, আমরা প্র্যাকটিস করার সময় প্রথমে ডিকশনারি দেখে আমরা অর্থটা জেনে নিব। যেমন আমরা আজকে এটা প্র্যাকটিস করার পূর্বে আমরা এই অপশনগুলোর অর্থ প্রথমে দেখে নিব। মেক, তৈরি করা, ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা, এন্ড রিচ, সমৃদ্ধ করা, লিভ, বসবাস করা, রিকলেক্ট, সংগ্রহ করা, ডু, করা, হ্যাভ, আছে, প্রডিউস, উৎপাদন করা, ব্রিং, আনা, রিপ্লেস, স্থলাভিষিক্ত করা, বি, হওয়া। এরপর আমরা হচ্ছে প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ে নিব এই কারণেই, প্যাসেজটা কোন টেন্সে আছে আমরা এই টেন্সটা প্রথমে চিহ্নিত করব, যেটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। আমরা অনেক সময় দেখি পাস্ট টেন্সের একটা প্যাসেজ বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ভার্বই ইডি যুক্ত করে দিলে, ভার্বের সাথে পাস্ট ফর্ম যুক্ত করে দিলেই আমাদের 80% অ্যান্সার হয়ে যায়। এই কারণেই হচ্ছে আমরা প্রথমে দেখে নিব এটা কোন টেন্সে আছে। আমাদের এই প্যাসেজটা আছে প্রেজেন্ট টেন্সে। আমরা পুরো প্যাসেজটা পড়লে দেখব ভার্ব প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা আছে। আমরা এবার সলভ করি। উই ড্যাশ ইন অ্যান এজ অফ ইলেকট্রনিক্স। আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে লিভ ভার্বটা ব্যবহৃত হবে। তাহলে বাংলাতে যদি আমরা বলি তাহলে কথাটা এরকম ভাবে হয়, আমরা বসবাস করছি এজ অফ ইলেকট্রনিক্সে। করছি কথাটা আসলো এবং কন্টিনিউয়াস, সুতরাং আমরা এটা অ্যান্সার লিখতে পারি উই আর লিভিং ইন অ্যান এজ অফ ইলেকট্রনিক্স। তারপরে দেখি আমরা এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ড্যাশ বাই ইলেকট্রনিক্স। যখন আমরা দেখব স্পেসের পরে বাই আছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ভার্বটা প্যাসিভ ফর্মে হবে। আই মিন আমরা যখন মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারির সাথে বি যুক্ত করে ভার্বের থার্ড ফর্ম
নর্মাল অক্সিলারি ভার্ব থাকলে বি ভার্ব থাকলে আমরা বি ভার্ব ব্যবহার করব, বি ভার্ব ব্যবহার করে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এভরি অ্যাসপেক্টস অফ লাইফ, এখানে আমরা ইনফ্লুয়েন্স ভার্বটাকে যদি ব্যবহার করি তাহলে এইভাবে ব্যবহার করতে পারি, ইজ ইনফ্লুয়েন্সড বাই ইলেকট্রনিক্স। এরপর আমরা দেখি উই ড্যাশ রেডিও টেলিভিশন, এক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের আছে এই কথাটা ইন্ডিকেট করছে, তো আমরা বলতে পারি উই হ্যাভ রেডিও, টেলিভিশন, ট্যাব অ্যান্ড ভিডিও ক্যাসেটস, রেকর্ডার ফর এন্টারটেনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল পারপাসেস। পরের সেন্টেন্সটাতে আসি, ইলেকট্রনিক ক্লকস অ্যান্ড ওয়াচেস আর ওল্ড ক্লকস অ্যান্ড ওয়াচেস। দেশে আমরা রিপ্লেস কথাটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এইভাবে লিখবো, ইলেকট্রনিক ক্লকস অ্যান্ড ওয়াচেস আর রিপ্লেসিং ওল্ড ক্লকস অ্যান্ড ওয়াচেস। অ্যান্ড পরের যে অংশটা আমরা দেখব, এখানে সেমিকোলন দিয়ে আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস ড্যাশ আর ড্যাশ মোর অ্যাকুরেট অ্যান্ড চিপার টু। আমরা এখানে আর কথাটা ব্যবহার করতে পারি, এগুলো হয় মোর অ্যাকুরেট, আরো বেশি ভালো এবং চিপার টু, এগুলো আগেরগুলো থেকে সস্তায়ও আমরা পেয়ে যাই। এর পরের যে সেন্টেন্সটা আছে আমরা দেখি, অলরেডি ক্যালকুলেটরস অ্যান্ড কম্পিউটার্স। এখানে অলরেডি কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি এখানে যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট পারফেক্টে বসবে। এ রেভলিউশনারি চেঞ্জ, এই ক্ষেত্রে নর্মালি রেভলিউশনারি চেঞ্জ এই কথাটা বোঝানোর জন্য আমরা নর্মালি ব্রিং ভার্বটাকে ব্যবহার করি, তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে, অলরেডি ক্যালকুলেটরস অ্যান্ড কম্পিউটার্স হ্যাভ ব্রট আ রেভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ। পরের সেন্টেন্সটাতে আমরা আসি, ডিফিকাল্ট ক্যালকুলেশন অ্যান্ড মেনি কাইন্ডস অফ ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। এখানেও আমরা দেখি স্পেসের পরে বাই আছে, জি নাম্বার, যখন বাই থাকবে তখন আমরা এর আগের যে স্পেসটা থাকবে এই স্পেসে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পেসিভ ফর্মে ভার্ব রাখবো। তো আমরা এখানে কি লিখতে পারি, ডিফিকাল্ট ক্যালকুলেশন অ্যান্ড মেনি কাইন্ডস অফ ইন্টেলেকচুয়াল ওয়ার্ক আর ডান কথাটা লিখতে পারি, আর ডান বাই দেম। ইভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড চয়েস আর বিং প্রডিউসড, আমরা বলতে পারি ইভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড চয়েস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং টয়েসগুলো আর বিং প্রডিউসড, উৎপাদিত হয় উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক। ইনফ্যাক্ট ইলেকট্রনিক গুডস ড্যাশ ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ড্যাশ আওয়ার লাইফ অ্যাজ ওয়েল। আমরা বলতে পারি এই জায়গাতে ইনফ্যাক্ট ইলেকট্রনিক গুডস আর ইনফ্লুয়েন্সিং, প্রভাবিত করছে। আমরা এন্ডের আগের ফর্মটা দেখছি আইএনজি ফর্ম, এবং এন্ডের পরের ফর্মটাও আমরা কি করব, আইএনজি ফর্মে লিখব। আর ইনফ্লুয়েন্সিং অ্যান্ড এনরিচিং আওয়ার লাইফ অ্যাজ ওয়েল। তাহলে এই প্যাসেজটা যখন আমরা সলভ করলাম তখন হচ্ছে আমরা প্রতিটা সেন্টেন্স পড়তে গিয়ে যে ভার্বটা রিকোয়ার করে আমাদের অর্থের সাথে মিল রেখে আমরা ওই ভার্বটাকে এখানে এনে টেন্স দেখে অথবা আমরা অন্য যে রুলগুলো পড়লাম এই রুলগুলোর সাইন দেখে আমরা ভার্ব বসাই। তো প্রথমে এখন আমরা হচ্ছে এগুলোর অ্যান্সারগুলো আমরা দেখে নিলাম যে এই অ্যান্সারগুলো এই যে খালি জায়গাতে বসতে পারে। তা আমরা সবাই এই প্যাসেজটাই আবার একবার বাসায় অ্যান্সার লিখে তোমাদের স্যারদেরকে দেখাবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আজকের লেকচারে। আল্লাহ হাফিজ।